আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিজ নিজ বাসায় আছো, নিরাপদে আছো এবং সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমিও আল্লাহর রহমতে আছি আলহামদুলিল্লাহ। আমি ব্যবস্থাপনা সম্মান তৃতীয় বর্ষের জন্য কার্য ব্যবস্থাপনা বিষয়টি নিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমরা কার্য ব্যবস্থাপনা বিষয়টির দ্বিতীয় অধ্যায় কার্যকৌশল নিয়ে আলোচনা করছি। এর আগের ক্লাসগুলো ধারাবাহিকভাবে অনলাইন ক্লাসরুম পেজে পাবে এবং আমার এই ইউটিউব চ্যানেলও পেয়ে যাবে। কার্য ব্যবস্থাপনা বিষয়টিরই দ্বিতীয় অধ্যায় কার্যকৌশল নিয়ে আমাদের আলোচনা। আমি সৈয়দা ফারহানা জাহান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ওমর গনি এমইএস কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কার্য ব্যবস্থাপনা বিষয়ে কার্যকৌশল যে দ্বিতীয় অধ্যায়টির কৌশল কি, কার্যকৌশল কি, বাজার বিশ্লেষণ কি, বাজার বিশ্লেষণের উপাদান বা পদক্ষেপ। প্রথমে কৌশল কি? গ্রিক শব্দ স্ট্র্যাটেজিয়াস বা স্ট্র্যাটেজিয়া শব্দ হতে ইংরেজি স্ট্র্যাটেজি শব্দের উৎপত্তি। স্ট্র্যাটেজি শব্দটি সাধারণত সামরিক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ এটি সংক্ষেপে কৌশলগত অবস্থানকে বোঝায়। আমরা বলতে পারি পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় উচ্চ পর্যায়ে নির্বাহীগণ কর্তৃক দীর্ঘমেয়াদী কার্য নকশা প্রণয়নকে বলা হচ্ছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি শব্দটা সাধারণত রণকৌশলগত অবস্থানটাকে বোঝানো হলেও বর্তমানে কিন্তু এটি ব্যবসা বাণিজ্যে যথেষ্ট এই শব্দ গুরুত্ব বহন করে এবং এটি খুব প্রচলিত হয়ে গেছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরিকল্পনা প্রণয়ন বা অন্য যেকোনো কর্মসূচি প্রণয়নে স্ট্র্যাটেজি নির্ধারিত লক্ষ্যার্জনের জন্য নিজেদের অবস্থান বিশ্লেষণের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ব্যবসায়িক ক্ষেত্রে স্ট্র্যাটেজি পরিকল্পনা প্রণয়নের সময় ব্যবসায়ের বিভিন্ন অবস্থা, বিশেষ করে বাজারে প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানকে মোকাবিলা করার অবস্থানকে বা অবস্থাকেই বোঝায়। অর্থাৎ যেটি একটা সময় শুধুমাত্র সামরিক বাহিনীতে বোঝানো হতো, সেটি এখন আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে কে কত বেশি কৌশল দিতে পারছে তার উপর তার লক্ষ্য অর্জন বা তার ব্যবসায়িক কৌশল বা ব্যবসায়িক মিশন অর্জনে সহায়তা করছে। যার ভিশন থাকবে, তার মার্কেটিং থাকবে এবং প্রতিটা ক্ষেত্রে অর্থাৎ অপারেশনস এর ক্ষেত্রে, ফিনান্স এর ক্ষেত্রে কম্পিটিটরকে কিভাবে ফেস করবে, ভিশন নির্ধারণে, মার্কেটিং এ যে যত বেশি স্ট্র্যাটেজি দিতে পারছে সে তত বেশি সফল হতে পারছে। ঠিক আছে? এরপরে আসো কার্য কৌশল কি? অর্থাৎ কৌশলের পরে আসছে কার্য কৌশল। সাধারণত অপারেশন স্ট্র্যাটেজি বা কার্য কৌশল উৎপাদন কৌশল হচ্ছে কার্য ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান। ব্যবসায়িক ত্রুটি চিহ্নিত করা, সম্পদের সর্বোত্তম ব্যবহার ও মূল্যায়ন, কার্যকরী পরিকল্পনা প্রণয়ন, ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়ন প্রভৃতির ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কার্যকৌশল প্রণয়ন করা হয়। আমরা দেখি সাধারণত একটি ফার্মের দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী কার্য সিদ্ধান্তের মধ্যে সংযোগ স্থাপন করে এবং ফার্মের প্রতিযোগিতা করার প্রয়োজনীয় সামর্থ্য বৃদ্ধি করে। তাহলে আমরা দেখি যে কার্যকৌশল হচ্ছে কর্পোরেট স্ট্র্যাটেজি, বাজার বিশ্লেষণ, প্রতিযোগিতামূলক অগ্রাধিকারের সমন্বয়ে গড়ে ওঠা একটি কৌশল যা অপারেশন, রিসার্চ, অ্যাসেটস, প্রসেস, ক্যাপাবিলিটিস এগুলোকে মার্কেট রিকোয়ারমেন্ট অর্থাৎ পারফরম্যান্স অবজেক্টিভস, কোয়ালিটি, স্পিড, ফ্লেক্সিবিলিটি, ডিপেন্ডেবিলিটি, কস্ট এটা পুরোটাই বাস্তবায়ন করে এই কার্য কৌশলের মাধ্যমে। অর্থাৎ অপারেশন স্ট্র্যাটেজি হলো কর্পোরেট স্ট্র্যাটেজি, বাজার বিশ্লেষণ ও প্রতিযোগিতামূলক অগ্রাধিকারের সমন্বয়ে গড়ে ওঠা কৌশল যা সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে মূল লক্ষ্য ও উদ্দেশ্যে পৌঁছাতে সাহায্য করে। আমরা যে কার্যকৌশল করছি যেখানে কর্পোরেট স্ট্র্যাটেজি আছে, মার্কেট অ্যানালাইসিস এ কম্পিটিটিভ প্রায়োরিটিস অর্থাৎ কর্পোরেট কৌশল, বাজার বিশ্লেষণ, প্রতিযোগিতামূলক অগ্রাধিকার এইগুলোই মূলত সমন্বিত রূপই হচ্ছে কার্যকৌশল। আমাদের আজকের যে আলোচনা সেটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস। মার্কেট অ্যানালাইসিস কে এখানে সংজ্ঞা দেখো, এই মার্কেট অ্যানালাইসিস is a quantitative and qualitative assessment of a market. It examines the market size, various market segments, customer buying patterns, the competition, and the economic environment. It is important because it's a মার্কেট অ্যানালাইসিস। তাহলে দেখো এই যে গ্রাহকদের বিভাজন, চাহিদা নির্ধারণ ও মূল্যায়ন করার প্রক্রিয়াটাই হচ্ছে বাজার বিশ্লেষণ। কার্যকৌশলের ক্ষেত্রে বাজার বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ বর্তমান সময়ে পণ্য বা সেবা উৎপাদনকারীকে ক্রেতামুখী উৎপাদন কৌশল অনুসরণ করতে হয়।
ক্রেতা কি চায় এবং তাকে কিভাবে প্রয়োজনীয় পণ্য বা সেবা সরবরাহ করা যায়, এটি বর্তমান সময়ের একটি বড় চ্যালেঞ্জ। প্রতিযোগিতাশীল বাজারে ক্রেতাকে প্রধান হিসেবে গণ্য না করলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ে। বাজার বিশ্লেষণের প্রথম ধাপে বাজারে মোট ক্রেতাকে ছোট ছোট ভাগে ভাগ করা হয় এবং এরপর প্রতিটি ভাগের চাহিদা, অভাব ইত্যাদি অনুসন্ধান করেই প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তাহলে শিক্ষার্থীরা দেখো, বাজার অংশের ভিত্তিতে প্রতিষ্ঠানের গ্রাহকদের বিভাজন, প্রত্যেক অংশের চাহিদা নির্ধারণ ও মূল্যায়ন করা প্রক্রিয়াকে বাজার বিশ্লেষণ বলা হয়। এরপরে আসো, বাজার বিশ্লেষণের উপাদান বা পদক্ষেপগুলো কি। বাজার বিশ্লেষণকে দুভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে বাজার বিভক্তিকরণ আর একটা হচ্ছে চাহিদা নির্ধারণ। বাজার বিভক্তিকরণকে আবার এখানে 5 ভাগে ভাগ করা হয়েছে: ভৌগোলিক উপাদান, জনসংখ্যা বিষয়ক উপাদান, মনোবৈজ্ঞানিক উপাদান, আচরণগত উপাদান, শিল্পগত উপাদান। আর এদিকে চাহিদা নির্ধারণকে 4 ভাগে: পণ্য বা সেবা চাহিদা নির্ধারণ, বিতরণ পদ্ধতি, চাহিদার পরিমাণ নির্ধারণ এবং অন্যান্য চাহিদা নির্ধারণ। বৈশিষ্ট্য বা আচরণের ভিত্তিতে একটি বাজারকে কতিপয় স্বতন্ত্র ক্রেতা দলে বিভক্ত করার প্রক্রিয়াকে বাজার বিভাজন বা বাজার বিভক্তিকরণ বলে। অর্থাৎ কোনো একটি পণ্য বা সেবার একটি বিস্তৃত বাজার থাকতে পারে, কিন্তু এই ব্যাপক বা বিস্তৃত বাজারে কোনো বিপণন তৎপরতার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করাটা কঠিন। এক্ষেত্রে এই বাজারকে যদি বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায়, তাহলে এই ক্ষুদ্র অংশগুলোর জন্য উপযুক্ত বিপণন স্ট্র্যাটেজি প্রণয়ন করা সম্ভব। তাহলে কিভাবে তাদেরকে ভাগ করবে? প্রথমে হচ্ছে ভৌগোলিক উপাদান। ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে বাজার বিভাজন করা যায়। জেলা বা বিভাগ ভিত্তিক বাজার বিভাজন করা হলে জানা যায় কোন এলাকার ক্রেতা অবস্থা কেমন এবং কোন এলাকার দিকে বিশেষ দৃষ্টি প্রণয়ন করা প্রয়োজন। জনসংখ্যা বিষয়ক উপাদান। জনসংখ্যার বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজার বিভাজন করা যায়। এক্ষেত্রে আয়, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা, পেশা ইত্যাদির উপর ভিত্তি করে বাজার বিভাজন করা যায়। জনসংখ্যার বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজার বিভাজনের মাধ্যমে নির্দিষ্ট পেশা বা বয়স, আয় স্তর ইত্যাদির উপর করণীয় নির্ধারণ করা সম্ভব হয়। যেমন মোবাইল কোম্পানির গ্রামীণ ফোন তরুণদের আকৃষ্ট করার জন্য 2007 সালে রিজিউস এবং বাঙালি মহিলাদের জন্য বিশেষ প্যাকেজ চালু করেছে। এরপরে আসো মনোবৈজ্ঞানিক উপাদান। মনোবৈজ্ঞানিক উপাদানের উপর ভিত্তি করে বাজার বিভাজন করা যায়। মনোবৈজ্ঞানিক উপাদান বলতে সামাজিক শ্রেণী, জীবনযাত্রার ধরন, ব্যক্তিত্ব ইত্যাদিকে বোঝায়। পণ্যের প্রকৃতির সাথে মনোবৈজ্ঞানিক উপাদান বিবেচনা করে বাজার বিভাজন করা যায়। যেমন ব্যক্তিত্বের সাথে পোশাক, মোটর বাইক, পারফিউম ইত্যাদি সম্পর্কযুক্ত। এরপর একটা দেখো আচরণগত উপাদান। মানুষের কিছু ক্রয় অভ্যাস আছে, যেমন উৎসবের সময় মানুষ কিছু পণ্য বেশি হারে ক্রয় করে, আবার কোনো কোনো পণ্য মর্যাদা বৃদ্ধির উপাদান বলেও বিবেচিত হয়। এসব ক্ষেত্রে ক্রেতা নির্দিষ্ট রকমের আচরণ করে থাকে। তাছাড়া যারা কোনো পণ্য আগে ব্যবহার করেছে সেই পণ্য ক্রয়েও আগ্রহী বা অনাগ্রহী থাকে। এসব বিষয় বিবেচনা করে বাজার বিভাজন করাকে আচরণগত বিভাজন বলা হয়। শিল্পগত উপাদান। কোনো কোনো পণ্য শিল্পের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। এসব কিছু বিবেচনা করে বাজার বিভাজন করা হলে তাকে শিল্পগত উপাদানের ভিত্তিতে বাজার বিভাজন বলে। যেমন কিছু কেমিক্যাল আছে যা ওষুধ শিল্প, খাদ্য শিল্প বা অন্যান্য রসায়ন শিল্পে ব্যবহৃত হয়। এখন সংশ্লিষ্ট পণ্যের বাজার শিল্পের ভিত্তিতে বিভাজন করা যেতে পারে। তাহলে দেখো, বর্তমান সময়ে দুজন ভোক্তা একটি পণ্য ব্যবহার করলেও তার কারণ ভিন্ন হতে পারে। কেউ একটি পণ্য ব্যবহার করেছে মর্যাদার কারণে, আবার কয়েকজন একই পণ্য ব্যবহার করে উপযোগের কারণে। যে কারণে দুইজন ক্রেতাকে একইভাবে বিবেচনা করাটা ঠিক নয়। তাহলে বাজার বিভাজনের মাধ্যমে ক্রেতার বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই সম্ভব হয়। অর্থাৎ যে তার প্রয়োজন অনুযায়ী পণ্যটা ক্রয় করতে পারে, আবার কেউ তার মর্যাদা বৃদ্ধির জন্য পণ্যটা ব্যবহার করতে পারে। আবার কেউ তার পণ্যের পুনরায় উৎপাদন অর্থাৎ শিল্প প্রক্রিয়া করার জন্য পণ্য ক্রয় করতে পারে। কিন্তু একেকজনের চাহিদা অনুযায়ী তার বাজারটাকে বিভক্ত করা যায় এবং সেক্ষেত্রে সেভাবে বিভিন্ন পদক্ষেপ বা নেওয়া যেতে পারে। এরপরে আসো চাহিদা নির্ধারণ। বাজার বিশ্লেষণের দ্বিতীয় ধাপ হচ্ছে বিভাজিত বাজারের প্রয়োজন নির্ধারণ করা। এই পর্যায়ে বিভাজিত বাজারের প্রয়োজন সমূহ নির্ধারণ করা হয় এবং প্রতিযোগিতা মোকাবিলা করার পন্থা নির্ধারণ করা হয়। একবার বাজার সম্পর্কে সঠিক অনুমান করা গেলে প্রতিযোগী প্রতিষ্ঠানের চেয়ে পৃথক কোনো কৌশল চিহ্নিত করা যায় এবং সেই অনুযায়ী বাজারকে পক্ষে আনার জন্য পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়। চাহিদা যদি সঠিকভাবে অনুমান করা হয়, তাহলে প্রতিযোগীর তুলনায় কি সম্ভাব্য সুবিধা প্রতিষ্ঠান ভোগ করতে পারবে সেটিও চিহ্নিত করা যায়। মূলত এই পর্যায়ে ক্রেতাদের জন্য একটি প্যাকেজ নির্ধারণ করা হয়, যার মাধ্যমে ক্রেতা ও বিক্রেতা উভয়ই তুলনামূলক সুবিধা ভোগ করতে পারে।
এক্ষেত্রে আমরা দেখি বাজারকে চাহিদা নির্ধারণ করার ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনা করতে হয়। প্রথমটা হচ্ছে পণ্য বা সেবার চাহিদা নির্ধারণ। ক্রেতা বা ভোক্তা কোন মানের বা কোন ধরনের পণ্য বা সেবার চাহিদা অনুভব করছে তা নির্ধারণ করতে হয়। এক্ষেত্রে চাহিদা পূরণের জন্য ক্রেতা কি পরিমাণ অর্থ ব্যয় করতে চায় সেটিও নির্ধারণ করা হয়। বিতরণ পদ্ধতি। এই পর্যায়ে পণ্য বা সেবা বিতরণের পন্থা নির্ধারণ করা হয়। ক্রেতা পণ্য বা সেবাটি কিভাবে পেতে চায় এবং তার জন্য প্রতিষ্ঠানে কি, কি সুবিধা বিদ্যমান তা এই পর্যায়ে নির্ধারণ করা হয়। এক্ষেত্রে যে বিষয়গুলো দেখা হয় তা হলো পণ্য বা সেবার প্রাপ্যতা, নিরাপত্তা, বিতরণের সময়, বিতরণকালীন নির্ভরযোগ্যতা ইত্যাদি। মূলত এই বিষয়গুলো ক্রেতাকে পণ্য বা সেবা গ্রহণে আকৃষ্ট করে। চাহিদার পরিমাণ নির্ধারণ। পণ্য বা সেবার ক্ষেত্রে চাহিদার পরিমাণ এই পর্যায়ে নির্ধারণ করা হয়। চাহিদার পরিমাণ কম না বেশি, সম্ভাব্য চাহিদা হ্রাস বা বৃদ্ধির হার ইত্যাদি যথাযথভাবে নির্ধারণ করার পর ক্রেতার প্রয়োজন মেটানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। চাহিদা বেশি হলে উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয় আর চাহিদা কম হলে উৎপাদনের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়। অন্যান্য চাহিদা নির্ধারণ। পণ্য বা সেবা বিক্রয়ই শেষ কথা নয়, ক্রেতা পণ্য বা সেবা গ্রহণ করার পর আরো কিছু বিষয়ের চাহিদা অনুভব করে। এগুলো হলো বিক্রয়োত্তর সেবা, কারিগরি সেবা, আইনগত সমর্থন এবং পণ্য বা সেবার ডিজাইন ইত্যাদি। তাহলে দেখো শিক্ষার্থীরা যে বাজার বিশ্লেষণ সঠিকভাবে সম্পন্ন হলে একটি ক্রেতামুখী কার্যকৌশল নির্ধারণ করা সম্ভব হয়। এই স্ট্র্যাটেজিটির উপরই সংগঠনের সফলতা বহু অংশে নির্ভর করে। তাহলে কার্যকৌশলে যে তিনটি গুরুত্ব উপাদান কর্পোরেট স্ট্র্যাটেজি, বাজার বিশ্লেষণ আর একটা হচ্ছে প্রতিযোগিতামূলক অগ্রাধিকার। এর মধ্যে আজকে আমরা বাজার বিশ্লেষণ নিয়ে আলোচনা করেছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে প্রতিযোগিতামূলক অগ্রাধিকার নিয়ে আলোচনা করব। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করে জানাবা। ধন্যবাদ। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। আমার সকল ক্লাস একটি ইউটিউব চ্যানেলে পাবা। প্রয়োজনে সাবস্ক্রাইব করে রেখো। মাননীয় অধ্যক্ষ মহোদয়ের যেকোনো প্রকার নির্দেশনা প্রিন্সিপাল ও মরহুম এমইএস কলেজ অফিসিয়াল পেজে পাবা। আমি সহ সকল বিষয়ভুক্ত শিক্ষকের ক্লাস অনলাইন ক্লাসরুম অফ মরহুম এমইএস কলেজ EIIN 104300 চট্টগ্রাম এই পেজে পাবা। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।